কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। সামনে তোমাদের পরীক্ষার বেশি দিন নেই। তো আমি আমার আগের ভিডিওতে কি করেছিলাম যে 11 পর্যন্ত যতগুলো কবিতা ছিল, মানে 12 থেকে এখানে 11 পর্যন্ত যা যা কবিতা ছিল সব কবিতা সম্পর্কে আমি একটা আলোচনা করেছি, শর্ট একটা সামারি বের করেছি এবং এটার কি ফ্যাক্টসগুলো আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে পার্ট 2তে আমি ফার্নহিল সম্পর্কে আলোচনা করব। এটা হলো গিয়ে ডিল্যান থমাসের ফার্নহিল। যেমন এখানে আছে অথর হলো ডিল্যান থমাস, পাবলিশিং ডেট হলো 1946, মানে 1946 সালে এটা পাবলিশড করা হয়। টাইপ অফ পোয়েম হলো এটা লিরিক পোয়েম একটি, এবং রাইম স্কিম বা স্টাইল হলো ভ্যারিস। মেইন থিমস হলো পরে চাইল্ডহুড, ইনোসেন্স, টাইম, মেমোরি অ্যান্ড লস। চাইল্ডহুড মানে বাল্যকাল, ইনোসেন্স মানে নিষ্পাপ, টাইম মানে সময়ের, মেমোরি স্মৃতি, লস কোনো কিছু হারিয়ে যাওয়া, এগুলো নিয়ে মূলত কি করা হয়েছে, ফার্নহিল কবিতাটি লেখা হয়েছে। তাহলে আমি আরেকবার একটু বলি তোমাদের বোঝার সুবিধার্থে। যেমন ডিল্যান থমাস এই কবিতার রাইটার, তিনি হলো পয়েট, পাবলিশিং ডেট হলো 1946 সাল, টাইপ অফ পোয়েম হলো লিরিক পোয়েম, আর রাইম স্কিং বা স্টাইল হয়েছে ভ্যারিস। পরে মোস্টলি ফ্রি ভার্স উইথ সাম, কি বলা হয়েছে এখানে, ফ্রি ভার্স ইউজ করা হয়েছে উইথ সাম রাইমস, কিছু ছন্দের মাধ্যমে। মেইন থিম হলো চাইল্ডহুড, ইনোসেন্স, টাইম, মেমোরি অ্যান্ড লস। এখন আমরা সামারিতে চলে আসি। যে সামারিতে এখানে বলা হয়েছে, দ্য স্পিকার রিকলস হিজ আইডিয়ালিক চাইল্ডহুড ডেজ স্পেন্ট এট ফার্নহিল, এ ফার্ম হোয়ার হি ফেল্ট ফ্রি অ্যান্ড হ্যাপি। স্পিকার রিকলস হিজ আইডিয়ালিক মানে সুন্দর সময়, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সে সময় তিনি কি করেন, ফার্নহিলে স্পেন্ড করেছেন যে সময়গুলোকে তিনি, এবং এ ফার্ম হোয়ার হি ফেল্ট ফ্রি অ্যান্ড হ্যাপি, এবং সে ফার্মে সে খুবই ফ্রি, মুক্ত মনে করতো নিজেকে এবং সুখী মনে করতো নিজেকে অনেক। তো এখানে কি বলা হয়েছে, দ্য স্পিকার রিকলস দ্য আইডিয়ালিক চাইল্ডহুড ডেজ স্পেন্ট এট ফার্নহিল। তিনি রিকল করছেন, তিনি পুনরায় মনে করছেন তার ছোট্টকালের সে নিষ্পাপ জীবনটা। এ ফার্ম ফ্রম হোয়ার হি ফেল্ট ফ্রি অ্যান্ড হ্যাপি, যেখানে একটা ফার্ম ছিল সেখানে তিনি ফ্রি অ্যান্ড হ্যাপি মানে খুবই স্বাধীন ছিল, সুখী ছিল, এরকম কথা বলা হয়েছে। হি রিমেম্বার্স দ্য ইনোসেন্স অ্যান্ড বিউটি অফ দ্যাট টাইম, তিনি তার সে সময় নিষ্পাপ সময়টা, সৌন্দর্যটা তিনি রিমেম্বার বা মনে করছেন। বাট অলসো রিফ্লেক্টস অন হাউ টাইম পাসেস, কিন্তু সেই সাথে সাথে তিনি এটাও উপলব্ধি করতে পারছেন যে কিভাবে সময় চলে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইনোসেন্স ইভেনচুয়ালি ফেডস, এবং এই নিষ্পাপ সময়টা আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। ফেডস মানে হলো মলিন হয়ে যাওয়া বা আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়া, এরকম বোঝানো হয়েছে। দ্য পোয়েম ক্যাপচার্স দ্য বিটার সুইট নেচার অফ মেমোরি অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম। এখানে বলা হয়েছে দ্য পোয়েম ক্যাপচার্স, কবিতাটি তুলে ধরা হয়েছে একটা বিটার সুইট মানে অতিরিক্ত সুন্দর মিষ্টি একটা প্রকৃতি, ঠিক আছে, অফ নেচার অফ মেমোরি অ্যান্ড দ্য পাসেস অফ টাইম, মানে এখানে এবং সময় কিভাবে কেটে যাচ্ছে সে সময়টার কথা উল্লেখ করা হয়েছে, সেটাই মূলত বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে আরেকটু সামারি যদি করতে চাই, তাহলে আমি বলবো যে স্পিকার, এখানে আমি নিজের মতো করে বলছি যে স্পিকার তার ছোটোকালের চাইল্ডহুড ডেজগুলোর কথা মনে করছেন, যে দিনগুলোতে ফার্নহিলে তিনি খুব স্বাধীনভাবে এবং সুন্দরভাবে বসবাস করেছেন। মানুষের বাল্যকালটা কিন্তু অনেক সুন্দর হয়। বাল্যকালে আমাদের পরিবার নিয়ে কোনো চিন্তা থাকে না, আমাদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা থাকে না, আমরা ফ্রি বার্ডের মতো উঠতে পারি, ঘুরতে পারি, এবং চাইল্ডহুডের সেই নিষ্পাপ সময়টাকে এবং সৌন্দর্যটাকেই তিনি এখানে রিকল করেছেন। এবং তিনি বলেছেন যে সময় অনেক তাড়াতাড়ি চলে যায় এবং সেই ইনোসেন্সটা আমাদের আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত, বিলীন বা মলিন হয়ে যেতে থাকে। দ্য পোয়েম ক্যাপচার্স দ্য বিটার সুইট, এবং তিনি সেই সৌন্দর্য সময়ের কথা, স্মৃতির কথা, এবং যে সময় আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, সেই সময়ের কথা উল্লেখ করেই মূলত এই কবিতাটি লিখেছেন। চাইল্ডহুড নস্টালজিয়া যাকে বলা হয়, সেই চাইল্ডহুড নস্টালজিয়ার মধ্যে তিনি চলে গিয়েছেন এবং সুন্দরভাবে তার জীবনটা যে পার করে এসেছেন এবং সেই জীবনের শেষ হয়ে যাচ্ছে সেই ব্যাপারে তিনি মূলত আলোচনা করেছেন। এখন আমরা আসব এ পেয়ার ফর মাই ডটারে। এ পেয়ার ফর মাই ডটারের একটা ভিডিও অলরেডি আমার মানে পেজে, পয়েটিক পেপারসে বা আমার আইডিতে রাজিয়া জয়াতে অলরেডি আপলোড করা আছে, মনে হয় করেছিলাম, ঠিক মনে করতে পারছি না। কিন্তু এই কবিতাটার এখন একটু সামারি করব আমরা। আর ওই সামারিটা যেটা আমি
লাইন বাই লাইন হয়তো বা এক্সপ্লেন করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, খুঁজতে হবে আমার। তো এ পেয়ার ফর মাই ডটারে আমি চলে আসলে অথর হলো গিয়ে উইলিয়াম বাটলার ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটস, যার পুরো নাম হলো উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস 1921 সালে, পাবলিশিং ডেটস হলো 1921, পাবলিশড ইন দ্য টাওয়ার। এখানে 1921 সালে তিনি এই কবিতাটি কী করেছেন, পাবলিশ করেছেন। আর টাইপ অফ পয়েম হলো এটা একটা লিরিক পয়েম, আর রাইম স্কিম হলো তারপরে ABABBCC, রাইম স্কিম বা স্টাইল হলো ABABABCC। ঠিক আছে, তো এখানে আমরা কি পাচ্ছি যে ডব্লিউ.বি. ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস এই কবিতাটি লিখেছেন 1921 সালে। এটা একটা লিরিক পয়েম। লাভ, প্রোটেকশন, ফেমিনিনিটি, হোপ ফর ফিউচার। ফেমিনিনিটি মানে কি সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, এটা তোমাদের টাস্ক, আজকের হোমওয়ার্ক এটা তোমাদের। তো সামারিতে চলে আসি আমরা। সামারি হলো ইয়েটস রাইজ দিস পোয়েম অ্যাজ এ ফাদার্স প্রেয়ার ফর হিজ নিউবর্ন ডটার। এখানে যে বাবার যে ভালোবাসাটা তার নতুন বাচ্চার জন্য, সেটাই মূলত তিনি এখানে লিখেছেন। এক্সপ্রেসিং কনসার্ন ফর হার ফিউচার, এবং তার ফিউচার নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে যেটা চিন্তা, সেই চিন্তাটা মূলত এই কবিতায় ফুটে উঠেছে। হি হোপস শি উইল বি বিউটিফুল বাট নট বেইন, ওয়াইজ বাট নট বিটার। এখানে বলা হয়েছে তিনি আশা করছেন যে তিনি অনেক যেন তার বাচ্চারা যেন অনেক সুন্দর হয়, কিন্তু তার মধ্যে কোনো রকমের অহংকার যাতে না আসে। ওয়াইজ বাট নট বিটার, সে যেন খুব জ্ঞানী হয় কিন্তু তার মধ্যে যেন কোনো তিক্ততা না আসে। অ্যাবাভ অল হি উইশেস ফর হার টু লিভ এ পিসফুল ব্যালেন্সড লাইফ, অ্যাভয়েডিং দ্য কেওস অ্যান্ড ভায়োলেন্স দ্যাট হি সিস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বলছে সব কিছুর ঊর্ধ্বে তিনি উইশ করছেন বা প্রার্থনা করছেন যে তার সন্তান যেন খুবই একটা শান্তিময় এবং খুবই একটা ব্যালেন্সড লাইফ, মানে একটা জীবনের মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে, সেরকম একটা জীবন। এবং কেওস মানে হলো বিশৃঙ্খলা, এবং অ্যাভয়েডিং দ্য কেওস মানে হলো তিনি বিশৃঙ্খলা থেকে তার সন্তান যাতে দূরে থাকে, এবং ভায়োলেন্স থেকেও যেন তার সন্তান দূরে থাকে, যেটা তিনি এই সমাজে দেখে এসেছেন। তো ডব্লিউ.বি. ইয়েটস এখানে মূলত তাহলে কি বলেছেন, যে তিনি বলেছেন তার বাবার তার সন্তানের প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা যেন অটুট থাকে সব সময়, এবং তিনি তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি করছে, এখানে চিন্তা করছে। হি হোপস দ্যাট হি উইল বি বিউটিফুল বাট নট বেইন। তিনি এখানে বলছেন তার সন্তান যেন সুন্দর হয় কিন্তু অহংকারী না হয়, জ্ঞানী হয় কিন্তু তিক্ত যাতে না হয়, এরকম কথা বলা হয়েছে। এবং সব কিছুর ঊর্ধ্বে তিনি কি বলেছেন, তার সন্তান যেন একটা পিসফুল এবং ব্যালেন্সড লাইফ লিড করতে পারে, যেখানে কোনো কেওস বা ভায়োলেন্স থাকবে না। কেওস মানে হলো বিশৃঙ্খলা, আর ভায়োলেন্স মানে তো এরকমই বিশৃঙ্খলা, ঠিক আছে, যে বোঝানো হয়। ঠিক আছে, তো এ পেয়ার ফর মাই ডটারও আমি আলোচনা করে ফেললাম। এখন আমার বাকি আছে কি, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ারে কে লিখেছে, এটা রবীন্দ্রনাথ ট্যাগর লিখেছেন। এটা হলো গিয়ে পাবলিশিং ডেট হলো 1910, মানে 1910 সালে এটা পাবলিশড করা হয়, যেটা পাবলিশড হয় গীতাঞ্জলি কাব্যের মধ্যে, পাবলিশড ইন গীতাঞ্জলি যে লেখা আছে। আর টাইপ অফ পয়েম হলো ফ্রি ভার্স, রাইম স্কিম বা স্টাইল হলো ফ্রি ভার্স, নো স্পেসিফিক রাইম স্কিম, কোনো স্পেসিফিক রাইম স্কিম নেই এটাতে। মেইন থিমস হলো ফ্রিডম, এনলাইটমেন্ট, ন্যাশনালিজম অ্যান্ড এডুকেশন। ট্যাগর অ্যাম্বিশিয়াস এ ওয়ার্ল্ড হোয়ার দ্য মাইন্ড ইজ ফ্রি ফ্রম ফেয়ার। তিনি এমন একটি সমাজের কথা চিন্তা করেন যেখানে আমাদের মাইন্ডটা থাকবে ভয়হীন, ফ্রি ফ্রম ফেয়ার, নলেজ ইজ অ্যাভেলেবল টু অল, এবং অ্যান্ড ন্যারো মাইন্ডেড পিপল ইজ অ্যাবলিশড। এখানে বলা হয়েছে যে নলেজ সবার জন্য যেন শিক্ষা সমানভাবে থাকবে, এবং ন্যারো মাইন্ডেড যারা সংকীর্ণ মনমানসিকতার মানুষ, যারা সব কিছু অনেক নেগেটিভলি দেখে, যারা মানুষের ভালো দেখতে পারে না বা অনেক কিছু নিয়ে কনজারভেটিভ থাকে আর কি, এরকম মানুষরা যাতে অ্যাবলিশড বা মানে সমাজ প্রত্যাখ্যিত হয় বা বিলুপ্ত হয়, এরকম বোঝানো হয়েছে, যেখানে থাকে না, এই জিনিসগুলো থাকে না। হি হোপস ফর এ সোসাইটি হোয়ার ট্রুথ অ্যান্ড রিজন প্রিভেইল ওভার সুপারস্টিশন অ্যান্ড ডিভিশন। তিনি এমন একটি সমাজের কথা আশা করেন যেখানে সত্য, ট্রুথ অ্যান্ড রিজন, এবং সত্য যেখানে মানে ঊর্ধ্বে যাবে, সব কিছুর প্রিভেইল হবে, মানে সত্যর জয় হবে, ওভার সুপারস্টিশন অ্যান্ড ডিভিশন। এবং সুপারস্টিশন কুসংস্কার এবং
বিভক্তি থেকে দূরে থেকে এমন একটা সমাজে চলে আসবে যে সমাজে কোনো কি থাকবে না, ফিয়ার থাকবে না, যেখানে শিক্ষা খুব সুন্দরভাবে শিক্ষার মাধ্যমে মানুষ অনেক এডুকেটেড হবে, যেখানে সংকীর্ণ মনোমানসিকতার মানুষ থাকবে না, যেখানে কুসংস্কার এবং বিভক্তির থেকে ঊর্ধ্বে থাকবে হলো সত্য। অ্যান্ড পিপল লিভ ইন হারমোনি, এবং পিপল হারমোনি মানে খুবই সুন্দর একটা শান্তিময় জীবন পার করবে উইথ ওয়ান অ্যানাদার, এবং একজন আরেকজনের সাথে তিনি খুব মানে মানুষগুলো খুব সুন্দরভাবে একটা হারমোনি, একটা সুন্দর শান্তিময় সোসাইটির মতো থাকবে। এবং বলা হয়েছে ফ্রি ফ্রম পারসিউ নলেজ অ্যান্ড প্রোগ্রেস, এবং নলেজ পারসিউ করার জন্য, নলেজ কি বলা হয়েছে, পারসিউ মানে শিক্ষা গ্রহণ করা, এরকম কিছু একটা বোঝানো হয়েছে এখানে। ফ্রি ফ্রম পারসিউ নলেজ অ্যান্ড প্রোগ্রেস, এবং নলেজ মানে জ্ঞান এবং উন্নতি, প্রোগ্রেস মানে এখান থেকে মানে ফ্রি ফ্রম পারসিউ নলেজ, এবং মানে কি বলা হয়েছে এখানে যে নলেজ, জ্ঞান এবং প্রোগ্রেস, উন্নতি, এই জন্য তারা যেন এখানে উন্নতির মাধ্যমে থাকতে পারে সেই সোসাইটি। তো এখানে কি বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এখানে যে এমন একটা সোসাইটির কথা তিনি কল্পনা করেন যে সোসাইটিতে ন্যারো মাইন্ডেড পিপল থাকবে না, যে সোসাইটিতে সুপারস্টিশনকে বা ডিভিশনকে প্রিভেইল করে সেখানে সত্যটা চলে আসবে, সত্যটাকে মূল্যায়ন করা হবে বেশি, এবং পিপলরা, মানুষজন এখানে খুবই শান্তিময় একটা সময় পার করতে পারবে, সেটাই মূলত এখানে বোঝানো হয়েছে। তো ডিটেল সামারি দেখো, আমার এখানে ডিটেল সামারিও নোট করা আছে, আমি ডিটেল সামারিটা নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমার পেজ পোয়েটিক পেপারসে, এবং আমার ফেসবুক আইডি রাজিয়া জয়াতে, এবং আমার ইউটিউব চ্যানেল সেটা হলো লার্ন উইথ প্যাশন, সেখানে তোমরা চাইলে একটা সাবস্ক্রাইব করে নিতে পারো, আমার পেজে ফলো দিতে পারো। এবং আমি অবশ্যই সবার জন্য একটা পেইড হ্যান্ড নোট কোর্স বা পেইড প্রাইভেট কোর্স, যেখানে তোমরা ব্যাচ অনুসারে আমার কাছে পড়তে পারবা বা সিঙ্গলও পড়তে পারবা, সেরকম এক পড়ার সিস্টেম আছে আমার এখানে। তো তোমরা চাইলে সেভাবেও পেইড হ্যান্ড নোট নিতে পারো, চাইলে তোমরা ব্যাচ পড়তে পারো বা প্রাইভেট পড়তে পারো আমার কাছে, সিঙ্গেল মানে একা একা প্রাইভেট পড়তে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয় সেটা করতে পারো। মানে আমি অনেক রকম সুবিধাই তোমাদের জন্য করে রেখেছি, তো তোমাদের যেটা ভালো মনে হয় সেটা অবশ্যই তোমরা করবে, ঠিক আছে? তো আজকের মতোই এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।